আমার জায়গা আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছি, মানুষ তার জায়গা থেকে চাচ্ছে এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত ফলাফল পক্ষে। কিন্তু গণনা এমন কিছু একটা হলো, আমরা ভাবলাম ভোট গ্রহণ যেহেতু ঠিকঠাক হয়েছে, আমার আসনের কথা বলছি, আমি 300 আসনের কথা বলছি না, গ্রহণ যেহেতু ঠিকঠাক ছিল আমরা নির্ভার ছিলাম, এত বেশি তদারকিতে ছিলাম না। কিন্তু হঠাৎ করে গণনার মধ্যে বেশ কিছু এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো প্রত্যেকটা খটকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা খটকা লেগেছে। প্রথম 155টা সেন্টার প্রথম 80টা ঘোষণা করলো 8000 ভোটে এগিয়ে। তারপরে 2 ঘন্টা সকল কেন্দ্রে ভোট ফলাফল ঘোষণা করা বন্ধ থাকলো। একসাথে 155টা কেন্দ্রে ঘোষণা করা হলো, আমরা 7000 ভোটে হেরে গেলাম। তো যতটা সহজভাবে ভেবেছিলাম এতটা সহজ না। প্রশাসন থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী ছিলেন তাদের উপরে যতটা আস্থার সাথে এই লড়াইটা লড়েছিলাম, ওই আস্থার উপযুক্ত মূল্য তারা দিতে পারেনি। পর্যন্ত যে আমাদের তদারকি ছিল, যেই ধরনের আমরা প্রচুর অ্যাক্টিভ ছিলাম যে একটা স্বচ্ছ ভোট আমাদের করতেই হবে, শেষ সময় হয়তো বা আমরা ওই আস্থার জায়গাটা বেশি হওয়ার কারণে আমরা ওই জায়গায় এতটা অ্যাক্টিভ ছিলাম না, বা তদারকিটা ওই পর্যায়ে হয় নাই দেখে এই সুযোগটা পেয়েছে। অন্যথায় আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত এভাবে চুপ করে বসে থাকবো, এটা মনে হয় আমাদের। তখন 80টা কেন্দ্রে আমার ফলাফল ঘোষণা করা হলো, তখন আমি 8000 ভোটে এগিয়ে। তখন পর্যন্ত একটা একটা করে ঘোষণা হচ্ছিল, মাত্র অর্ধেক, মোটামুটি অর্ধেক না, কেন্দ্র একটা একটা করে ঘোষণা হচ্ছিল। পরের এই 80-র পর থেকে 155 পর্যন্ত একসাথে ঘোষণা হয়েছে 155টা, মাঝের আর কোনো সিঙ্গেল ঘোষণা হয়নি। এই 2 ঘন্টায় প্রত্যেকটা কেন্দ্রে ফলাফল ঘোষণার প্রস্তুত ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কেউ সাংবাদিক পরিচয়ে গিয়েছে কার্ড নিয়ে, কেউ পর্যবেক্ষক হিসেবে গিয়েছে, কেউ পেশি শক্তি প্রয়োগ করে গিয়েছে, কেউ দলীয় পরিচয়ে বড় বড় পরিচয় গিয়েছে, জেলা সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি গিয়ে তারা 2 ঘন্টা কোনো ফলাফল ঘোষণা করতে দেয়নি। এমনকি আমার একটা কেন্দ্রে এরকমও হয়েছিল যেখানে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে ডিসি অফিস পর্যন্ত চলে আসছিল। সেখানে সাধারণ মানুষ তাকে ব্যালট বাক্স সহ ওইখানে রাস্তায় আটক করে, কে কোনো রকম তোয়াক্কা না করে ধমক দিয়ে ভয়ভীতি দেখে বের হয়ে আসছিল। যখন এজেন্ট চিল্লাফাল্লা শুরু করে, সাধারণ মানুষ যখন এটা জেনে যায়, তখন রাস্তার মধ্যে তাকে আটকানো হয় এবং পরবর্তীতে ওইটা আবার কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রিজাইডিং অফিসারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষজন মারধর করে যে তারা এটা কার ইশারায় করলো, কিভাবে করলো রুমে। এর মধ্যে তাদের কাছে 155টা সেন্টারের ফলাফল রেডি, এর মাঝে আর কোনো ঘোষণা করা হয়নি। ফলাফলে 7000 ভোটে তার আগে ফলাফল ঘোষণা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা একটা করে ঘোষণা করা হচ্ছিল, একটা ঘোষণা করা হচ্ছে, আমরা হিসাব করছি, যোগ করছি, কিন্তু 80 থেকে 155 আসবে। কিন্তু এরকম অনেকগুলো সেন্টারে আছে যেই সেন্টারে যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তারা ভয় পেয়ে ওই জায়গা থেকে অনেককে বের করে দেওয়া হয়েছে, অনেককে ওই জায়গায় বসিয়ে রাখা হয়েছে, একটা কথা বলতে পারে নাই। এমনও ঘটনা ঘটেছে ফোন নিয়ে নেওয়া হয়েছে ওই জায়গায়। কিন্তু ওই মুহূর্তে তারা ওইখানে এই ভয় মানে ভীত অবস্থায় ওইখান থেকে আমাদেরকে না জানিয়ে ওইখান থেকে চলে গিয়েছে। পরের এবং ওই পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের কাছে আমি পজিটিভ ছিলাম দেখেই আমি গিয়ে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন 7000 বিজয়ী, আমি তাকে নিজে নতুন করে একটা যেন আমরা এই মানসিকতা প্রদর্শন করতে পারি, এই জন্য আমি নিজে গিয়ে তার ফলাফল যখন ঘোষণা করে তাকে আমি অভিনন্দন জানিয়ে এসেছি। ওই তার পরের দিন যখন তাদের জায়গা থেকে 155 জন প্রধান পোলিং এজেন্ট আসতে থাকে, তারা তাদের জায়গাগুলো থেকে এই অভিযোগগুলো করতে থাকে এবং যে দলগুলোর নাম সচরাচর আমরা জানি না, এইরকম 4টা দলের প্রধান পোলিং এজেন্ট উনি দিয়েছেন, উনি কিনে নিয়েছেন টাকার বিনিময়ে। মানে বিএনপির যিনি প্রার্থী, হ্যাঁ, বিএনপির যিনি প্রার্থী, অর্থাৎ ধরেন কারো আনারস মার্কা, কারো একতারা মার্কা, এইরকম 4টা দলের প্রধান পোলিং এজেন্ট তার কেনা এবং তার দেয়া। তার মানে ওই ভোট কেন্দ্রে তার প্রধান পোলিং এজেন্ট 5 জন, আমার প্রধান পোলিং এজেন্ট 1 জন। এখন 5টা জায়গায় গণনা হচ্ছে, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার এটা অবজার্ভ করছে, এই আমার একজন সর্বোচ্চ একটা জায়গায় লক্ষ্য রাখতে পারে। ওখানে বান্ডিল হচ্ছে, কিন্তু কোনো জায়গায় বান্ডিল 90টাতে হয়ে যেতে পারে, কোনো জায়গায় বান্ডিল 110টাতে হতে পারে। এই কাউন্টিংটা তার দ্বারা এত জায়গায় মনোযোগ দেওয়া কোনোভাবে ওই মুহূর্তে সম্ভব হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, খুবই অবাক করা বিষয়, আমার 155টা সেন্টারে সাংবাদিক পরিচয়ধারী কার্ড ছিল তাদের, কিন্তু প্রতিজন এরকম একটা উপজেলা বিএনপি সেক্রেটারি মনে করে যখন কাউন্টিং হচ্ছে, এখানে আমার 5 জন প্রধান পোলিং এজেন্ট আর আমার এখানে 1 জন, তাকে যে মানসিক প্রেশারটা ক্রিয়েট করা যায়, এই ক্রিয়েট করা দিয়েই একটা সেন্টারে 100 ভোট এদিক ওদিক করা কোনো ব্যাপারই না। আপনি যদি একটা সেন্টারে 100 ভোট এদিক ওদিক করতে পারেন, 4000 গুনতে গিয়ে 100 মানে কি 50টা এদিক ওদিক করতে হবে, ওইদিকে 50টা কমবে, এদিকে 50টা বাড়বে। আপনি যদি এটা করতে পারেন তাহলে 155টা সেন্টারে আপনি 15,500 ভোট এদিক ওদিক করতে পারেন। আপনার তো জেতার জন্য এবার 100 মার্জিনও
300 ভোটে হারছে না জিতছেন, আমি তো 7000 ভোটে হয়েছি, আমাকে যেটা দেখানো হয়েছে। তো এটা খুবই সহজ, মানে আমি নির্দ্বিধায় এখনো বলতে পারি আমার সর্বশেষ যেটা আমাদের রিডিং, এবং আমাদের আরো বেশ কিছু তথ্য এসেছে যে এই তথ্যটা ওখানে ইন্টারনালি প্রশাসনের দায়িত্বে ছিল, জুনিয়র যারা, কেউ হয়তো সৈনিক, কেউ হয়তো কনস্টেবল, কেউ হয়তো বিজিবির জাস্ট হচ্ছে নতুন জয়েন করেছে এরকম একজন সদস্য, তারা তাদের জায়গা থেকে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না, এখানে উপরের কিছু করার নির্দেশ ছিল। আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলছি, এই জন্য আমি লিখিত অভিযোগও করেছি প্রধান নির্বাচন কমিশনে, এটা রিকাউন্টিং হলে আমি জিতবো ইনশাআল্লাহ। আচ্ছা, যে ধরেন একজনের 1 থেকে 2 কোটি টাকা খরচ হলো, এই খরচ ব্যক্তি হিসেবে আমার না, ধরেন আমি আমার পুরো যতগুলো ইউনিয়নের প্রত্যেকের খরচ টোটাল হিসাব করে এখানে বলতেছি, কিন্তু বিএনপির একজনের প্রার্থী ধরেন ভাইয়ের খরচ হয়তো বা উনি এক্সেপশনাল হইতে পারে, ওনারটা কোনো ইউনিয়নের কেউ চালায় দিল, আমাদেরটা যেমন আমাদের নেতা কর্মী নিজেদের পকেট থেকে খরচ করেছে, আমি ধরেন আমার জায়গা থেকে ওই 30, 40, 50 লাখই খরচ করেছি, কিন্তু সবারটা যদি হিসাব করি, যে যার ইউনিয়নে কর্মীদের খরচ, যাতায়াতের খরচ, তেল খরচ, ব্যানার ফেস্টুন খরচ যে যার মতো করেছে, এটা যদি আমি আমার ব্যক্তিটা হয়তো লাখের ঘরেই থাকবে। আবার বিএনপির একজন যিনি প্রার্থী ভাইয়ের না হতে পারে, ওনার আবার কোটি যাবে নির্দ্বিধায়। বিএনপির একটা অসুবিধা হইল টাকা দিলে কর্মী নড়ে, নাইলে নড়ে না। আর জামাত এনসিপির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কর্মীরা টাকা দিয়ে তার নিজের জায়গায় খরচ করে ফেলে। প্রত্যেকটা ইউনিয়নে ধরেন ইউনিয়নের নেতা কর্মীরা ভাই বলতে পারবে, যখন তারা মিছিল করে, মিছিলের পর একটু চা নাস্তা করে, বাইক দিয়ে ঘোরাফেরা করে, তারা ব্যানার বানায়, ফেস্টুন বানায়, লিফলেট দেয়, তারপর যেদিন নির্বাচনের দিন ভাই বলতে পারবে প্রত্যেকটা সেন্টারে মিনিমাম নির্বাচনের দিন 40-50 হাজার টাকা খরচ হয়, এটা প্রত্যেকটা সেন্টারে। তা প্রত্যেকটা জায়গায় এরকম উগ্র কর্মী, কিন্তু একটা ওয়ার্ড এরকম 2-3টা থাকলেই যথেষ্ট মানুষের লাইফটা অতিষ্ঠ করার জন্য। একজন ইমামকে আজকে থেকে বলে দিছে সে যেন আর ওই মসজিদে ইমামতি করতে না আসে, কারণ এই আশেপাশের মানুষজন জানতো উনি শাপলাকলিতে ভোট দিছে, এই জন্য ওনাকে বের করে দেওয়া হয়েছে। যারা ধানের শীষে ভোট দিয়েছেন এমন অনেকেই তো আছেন যারা ধানের শীষে নির্বাচন করেছেন, তাহলে কি আমরা এই কাজটা করতাম, একজন ইমামকে বের করে দিতে পারতাম? এটা তো তার ব্যক্তিগত একটা দলের পছন্দ থাকতেই পারে, আমি তো এটার জন্য তাকে মসজিদ থেকে বের করে দিতে পারি না। এই কাজ করেছেন বিএনপির একজন স্থানীয় মানে ওয়ার্ড পর্যায়ের নেতা। জি, শেষ করি ভাই। এরপরে আমার ওয়ার্ড সেক্রেটারি, এনসিপির একজন ওয়ার্ড সেক্রেটারি, খুব স্বাভাবিকভাবে নতুন দল, তাদের এখন ওই গার্ডসটা তৈরি হয় না, ওই মনোবল আস্তে আস্তে তৈরি হবে। তাকে আলাদা করে সেখান থেকে ধরে নিয়ে ক্ষেতবাড়িতে নিয়ে গিয়ে তাকে পিটানো হয়েছে। এখন তাকে যখন আমরা মামলা করতে বলতেছি সে সাহস পায় না, কারণ তার কথা হচ্ছে যে তারা তো ক্ষমতায় চলে আসছে, তারা তো এমপি হয়েছে, আগামী 5 বছর তারা আমাকে থাকতে দিবে না, এই মামলা করে ওই মামলাতে আমি কোনোদিন দাঁড়াইতেই পারবো না, তাহলে আমার মামলা ইটসেলফ ইলিগাল বলতে পারি। এবং এই জায়গাটাকে তাহলে তো আমি এই নির্বাচনটাকেও ইলিগাল বলতে পারি, এই যে নির্বাচনের পরে নতুন যে পার্লামেন্ট মেম্বার যারা হলো তাদের সবাইকে আমি ইলিগাল বলতে পারি, কারণ তাদের তো আসলে আমি ওই যদি সংবিধান অনুযায়ী ধরি তাহলে তো তাদের 2029 সালের যে নির্বাচন, ওই নির্বাচনের মাধ্যমে আসার কথা। আমি গণঅভ্যুত্থানকে মানে আমি যদি তাহলে স্বীকারই না করি আমার জায়গা থেকে, তাহলে এর পরে যা কিছু হয়েছে সব কিছু তো ইলিগাল হয়েছে। এই কথাটা তো আমরা, এগুলো প্রত্যেকটাই একটা গণঅভ্যুত্থানের কনসিকুয়েন্স, এবং এই গণঅভ্যুত্থানের চেয়ে বড় লেজিটিমেট মানে বডি এরপরে যারা এসেছে বা এত বেশি মানুষের লেজিটিমেসি নিয়ে আর কোনো সরকারও বাংলাদেশের ইতিহাসে এসেছে কিনা এই প্রশ্নটাও থেকে যায়। সেই জায়গায় ওই গণঅভ্যুত্থানের পরে মানুষ এবং সবাই মিলে একসাথে মতামতের ভিত্তিতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে উপদেষ্টা পরিষদে বিএনপির মতামত ছিল, সেখানে যেমন বর্তমান যারা এনসিপির নেতৃবৃন্দ আছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব তাদের ছিল, সেখানে জামায়াত ইসলামের মতামত ছিল, সেখানে সিভিল সোসাইটির মতামত ছিল, সেখানে বিভিন্ন বাহিনীর মতামত ছিল। সামগ্রিকভাবে যেই জায়গায় স্ট্রিক্টলি না এসেছে তাকে উপদেষ্টা পরিষদে নেয়াই হয় নাই। সো এখানে সবার মতামতের ভিত্তিতে যারা অভ্যুত্থানের সরাসরি অংশ তাদের জায়গা থেকে যখন নামটা প্রস্তাব করা হয়, ধরেন বিএনপি যে কোনো একজন ব্যক্তির বিষয়ে বলা হয়েছে যে না ওনাকে উপদেষ্টা পরিষদে রাখা যাবে না, তাকে রাখা হয় নাই, একদম স্ট্রিক্টলি যখন না এসেছে পূর্বেই 8 তারিখের পূর্বেই। এবং ওই জায়গায় যখন সবার মতামতের ভিত্তিতে এই জিনিসটা হয় তখন এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভ্যুত্থানের রক্তের শহীদের ম্যান্ডেট নিয়ে এসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার এই ঐক্যমত্য কমিশন গঠন করলো, যেই ঐক্যমত্য কমিশনে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাহলে আমরা যদি এই ঐক্যমত্য কমিশনকে কোনো হিসাবে না ধরি, এই গণভোটকে আমরা ইলিগাল বলি, আমরা এটা বলি যে ফিউচার পার্লামেন্টকে কেউ কোনো কিছু বাধ্য করতে পারে না, তাহলে এই ফিউচার পার্লামেন্টই তো নাই। আসলে এই পার্লামেন্ট তো 29 সালে আসার কথা, তাহলে তো সবকিছুই নাই হয়ে যায়। সো আমার জায়গা থেকে আমরা এইটুকু বলতে চাই যে দেখেন একটা অভ্যুত্থান হয়েছে,
অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন হয়েছে প্রত্যেকটা জায়গায়, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। সেই অংশগ্রহণের ভিত্তিতে জুলাই সনদের এই যে 84টা যে আমরা স্টেপ পেয়েছি বা ধারা পেয়েছি, এই প্রত্যেকটা জায়গায় কিছু দলের নোট অফ ডিসেন্ট থাকতে পারে। একটা দলের কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট মানে সেটা একটা দেশের জন্য বাদ দিয়ে দিতে হবে, এটা তো হইতে পারে না। সামগ্রিকভাবে বিএনপির দলগত জায়গা থেকে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এই নোট অফ ডিসেন্টটা যদি আমরা আমাদের জায়গা থেকে রেখে এবং ওই শর্ত সাপেক্ষে এটাতে যাই, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে ওই স্বৈরাচার তৈরি হওয়ার যে পথটা, ওই পথটা থেকে যাবে। সেটা যে বিএনপির জন্য শুধু প্রযোজ্য হবে এমন না, ভবিষ্যতে অন্য যে কোনো রাজনৈতিক দলও স্বৈরাচার হয়ে ওঠার পথটা ওইখানে পেয়ে যাবে। এই জন্য ফাইনালি এটা গণভোটে গিয়েছে। গণভোটে জনগণ আবার ম্যান্ডেট দিয়েছে। সেই জায়গায় 4 ভাগে 3 ভাগ ভোট জনগণ তাদের জায়গা থেকে ম্যান্ডেট দিয়ে এই জুলাই সনদের হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। এই বিষয়গুলো সামগ্রিক বিষয়। তাহলে দেখেন, সরাসরি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, অন্তর্বর্তীকালীন সরকার করলো, ঐক্যমত্য কমিশনে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে একটা রাষ্ট্রের, বাংলাদেশের, তারা অংশগ্রহণ করলো, এবং সর্বশেষ আরেকবার এই জায়গায় গিয়ে গণভোটে এটা হ্যাঁ পাশ হয়ে আসলো। তারপরও যদি আমরা এটা বলি বা বিএনপি তাদের জায়গা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা এখানে শপথ না নেয়, আমরা মনে করব যে তারা তাদের জায়গা থেকে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, গণভোটের সাথে, জনগণের ম্যান্ডেটের সাথে, সামগ্রিকভাবে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের সংস্কার পরিবর্তন, এই সব কিছুর সাথে গাদ্দারি করছে। আমরা প্রত্যাশা করব বিএনপি এই জিনিসটি করবে না। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ এবং একই সাথে সংসদ সদস্য হিসেবে তারা বড় হওয়ার একটা কারণ ছিল যে এই একটা সিস্টেম, এই একটা করাপ্টেড সিস্টেম, যেটা জনবিরোধী সিস্টেম তৈরি হয়েছিল বিগত 16 বছরে, মানুষ এটার উপরে ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে এটা ভেঙে নতুন একটা সিস্টেম দাঁড় করানোর জন্য রক্ত দিল, জীবন দিল। এই দায়বদ্ধতা নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো। সেই অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে একটা দলের চাওয়া পাওয়া অনুযায়ী কাজ করতে পারে না, বরং তাকে দেখতে হবে পুরো দেশের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়াটা কি, ওই মানুষদের চাওয়া পাওয়া কি, ওই জুলাইয়ের চাওয়া পাওয়া কি। সে যখন তার জায়গা থেকে দেখে যে একটা দল তার জায়গা থেকে ক্ষমতার ভারসাম্য নয়, বরং আগের মতোই ক্ষমতার সুপ্রিমেসিটা চায়, যে ক্ষমতাটাকে সে তার কাজে ব্যবহার করবে, তখন সে দেখতে পেল সে তার এই জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে এটা সাংঘর্ষিক। এই জন্য ওই বিষয়গুলোই আবার জুলাই সনদ তৈরি করে সংস্কারগুলো সে আলাদা গণভোটে দিল। মানুষ যদি তাদের জায়গা থেকে মনে করতো এটা হওয়ার প্রয়োজন ছিল না, তাহলে মানুষ তাদের জায়গা থেকে না ভোট দিত। কিন্তু আপনি দেখবেন যেমন অনেক বিএনপিরও নির্দেশনা থাকার পরও অনেক বিএনপি নেতাকর্মী আবার তাদের জায়গা থেকে হ্যাঁতে ভোট দিয়েছে, কারণ তারা একই সাথে বিএনপিকে ভালোবাসে, তারা ধানের শীষে ভোট দিয়েছে, কিন্তু তারা দেশটার সংস্কারও চায়, তারা এই উল্টাপাল্টা সিস্টেমগুলোর পরিবর্তনও চায়। এই জন্য ধানের শীষের ভোটের চেয়ে ভোটের সংখ্যাটা অনেক বেশি। এই জন্য ভাই যেটা বললাম, আমি এক লাইনে শেষ করছি, এই ট্রিক করে গণভোট দিয়েছে এই কথাটা বলা উচিত নয়, বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আলাদা করে জনগণকে এই স্বাধীনতা দিয়েছে বেছে নেওয়ার জন্য যে আপনি সংস্কার চান কি চান না, জনগণ বেছে নিয়েছে, এটা হয়েছে এবং এটা হতে হবে।